কার্তিকের সকালের ঘাসে শুয়ে আছে লুব্ধক সপ্তর্ষি মণ্ডল, দিচ্ছে আলো হাজার তারা, মেঠো পথে সৃষ্টি করেছে অযুত সূর্য শিশির। জবা ফুলের মতো উজ্জ্বল রাঙা স্বপ্ন, বেলি ফুলের মতো সফেদ ইচ্ছেগুলো ডানা মেলে দেয় শ্যামল মাঠে সবুজের আঙিনায়। কার্তিক যেন ভোরের প্রদোষকালের মতো নিষ্পাপ সহৃদয়। কার্তিক মাস বাংলার প্রকৃতি পরিক্রমায় হেমন্ত ঋতুর এক ঐশ্বর্যমণ্ডিত মাস এই কার্তিক। বর্ষা, শীত কিংবা বসন্ত ঋতুর মতো তীব্রভাবে জানান দেওয়া মাস নয় সে, কিন্তু তার যে রূপ তা যেমন প্রকৃতিতে খেলে যায় তেমনি দোল দিয়ে যায় মনোলোকে। এই ঋতু বৈচিত্র্য ব্যক্তি বিশেষের স্বতন্ত্র রূপ নিয়ে যেমন হাজির হয়, তেমনি একই সঙ্গে সামষ্টিকভাবে রূপও লক্ষণীয়। বর্ষার সঙ্গে শরৎ ঋতু একটি দূরত্ব তৈরি করতে থাকে, তবু বর্ষাকে একেবারে বিদায় জানাতে পারে না সে। শরতে বর্ষা বিদায়ের যে অভিযাত্রা প্রকৃতিতে নেমে আসে তা চূড়ান্তভাবে শেষ হয় এই কার্তিক মাসেই। হেমন্ত ঋতুর এই কার্তিক মাস শরৎ ও শীতের মাঝখানে সন্ধি স্থাপন করে। শরতের যে অসহ্য গরম, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তা আরও অতিষ্ঠ করে তুলত মানুষকে, সেই অস্বস্তিকর দাবদাহ কমতে থাকে এই কার্তিকের শেষে। এই ঋতুতে দিন রাতে দুই রকমের পার্থক্য লক্ষ্য করা যায়। হেমন্ত ঋতুর শুরুতে দিনে কিছুটা গরম থাকলেও রাতে শীত নেমে আসে। আমাদের নগর জীবনেও এর প্রভাব পড়ে। সন্ধ্যার দিকে ঘরে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা ফুল স্পিডে ফ্যান চললেও শেষ রাতে এসে এর প্রয়োজনীয়তা কমে যায় কিংবা বন্ধ রাখা হয়, আর তাতে খুব একটা অস্বস্তি হয় না, কি তাই না বন্ধুরা? তাই এই কার্তিক মাসকে সহজে আলাদা করা যায় অন্য ঋতু থেকে। এ কারণে হেমন্ত নামে আলাদা একটি ঋতু বাঙালি জীবনে স্থায়ী আসন করে নিয়েছে। আমাদের অপরাপর ঋতুর চেয়ে হেমন্ত যাপন সুখকর হয়। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায় চায়, শুকো তারা আঁখি মেলি চায়, প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলে রে, আয় আয় আয়, শুকো তারা আঁখি মেলি চায়। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায় চায়, শুকো তারা আঁখি মেলি চায়। আর আজ এই সুখতারা জাগানিয়া প্রভাতের কিনারায় দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের প্রাঙ্গণে। আর আজ সেই অঙ্গনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। আজ বুধবার 28 কার্তিক 1431 বঙ্গাব্দ, 13 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 10 জামাদিল আওয়াল 1446 হিজরি, হেমন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বন্ধুরা, মনে পড়ে একটা গানের কথা, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। ও বন্ধু, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বহুশ্রুত এই গানটির গভীর মর্মমানি হল মানুষের প্রতি মানুষের দয়াশীল হওয়া বা সবার প্রতি দয়া বা সহানুভূতিশীল হওয়া।
কারণ এ বিশ্বে সকলের বেঁচে থাকার জন্য সহানুভূতি খুব জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, আজ 13ই নভেম্বর। আজ বিশ্ব সহানুভূতি দিবস বা ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে। এই দিনটিকে বিশ্ব দয়া দিবস বলেও থাকেন অনেকেই। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর উন্নয়নের পাশাপাশি শক্তিধর রাষ্ট্রগুলো যখন আত্মশক্তির হাতিয়ার হিসেবে পারমাণবিক শক্তির উন্নয়ন ও আবিষ্কারে ব্যস্ত, ঠিক তখনই 1998 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি সম্মেলন। সেই সম্মেলনেই গঠন করা হয় বিশ্ব সহানুভূতি আন্দোলন নামে একটি সংগঠন। সেখানে দয়া, সহানুভূতি যে জীবনের আসল ধর্ম, তাকে আরও বেশি করে উপলব্ধি করানোর জন্যই এই দিনটি উৎসর্গকৃত করা হয়। এ বিষয়ে বিশেষজ্ঞরা দেখেছেন, মানুষ একটু ভালো ব্যবহার পেলে, একটু উৎসাহ পেলে অনেক ভালো কাজ করতে পারে, অনেক বড় বাধা অতিক্রম করতে পারে। সহানুভূতির ফলে সহজেই মানুষ মানুষকে জয় করতে পারে, মানুষের মনকে জয় করতে পারে। দয়াময়ের বিষয়টি মূলত একটি ভাবনা, একটি অনুভূতি, একটি বিশ্বাস, যা মূলত অপরের ভালোর সঙ্গে সম্পর্কিত। আর নির্দয় হওয়া মানেই হচ্ছে অসহিষ্ণু মতবাদ, অপরের ভালো সম্পর্কে উদাসীন থাকা। বিশ্লেষকরা এটাও বলেছেন, দয়ালু বা সহানুভূতিশীল বেশি হলে মানুষের আয়ুও বাড়ে। আর ঠিক এমন ভাবনা থেকেই 2010 সালের নভেম্বর মাসের 13 তারিখে বিশ্ব সহানুভূতি আন্দোলন এই সহানুভূতি দিবসকে নতুন মাত্রা দেয়। আর ঠিক সেই বছর থেকে এই 13ই নভেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে দেশে সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে পালন করা হয় বিশ্ব সহানুভূতি বা দয়া দিবস। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়টা বেশ রুক্ষ, তাই না? বিভিন্ন দেশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ঝাঁকে ঝাঁকে মানুষ মরছে, অন্যদিকে উল্লাসে ভাসছে কেউ কেউ। কেউ ক্ষুধার যন্ত্রণায় ধুঁকছে, কেউ দেদারসে খাদ্য নষ্ট করছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তাকানোর হয়তো প্রয়োজন অনুভব করছে না, বা মনে মনে করছে সময় কোথায় সময় নষ্ট করবার। এমন প্রেক্ষাপটে এই দিনটি বিশ্বব্যাপী শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি সদয় হওয়ার উপরে জোর দেওয়া দরকার। আমরা দিবসটির সাফল্য কামনা করেই এখন চলে যাচ্ছি মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আপনাদের জন্য আজ থাকছে আমাদের নিয়মিত আয়োজন আজকের ঢাকা, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ, আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, আছে ঢাকার সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শোনাবো গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জ এবং FM 102 মেগাহার্জে। অনুষ্ঠানের শুরুতেই আজকের ঢাকা। ঢাকা মহানগরীতে কোথায় কি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার খোঁজখবর নিয়ে এই পর্ব আজকের ঢাকা। আজকের ঢাকা গ্রন্থনা করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকার আয়োজনে। বাংলাদেশ মহিলা সমিতির ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা 6:45 প্রাচ্যনাট পরিবেশন করতে যাচ্ছে স্থূলচর্ম। গোয়াথেয়া ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলছে শিল্পী কাজী আব্দুল বাসেদের একক শিল্প প্রদর্শনী। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এদিকে শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নানা আইটেমের স্টল রয়েছে মেলায়। বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা। সিটি আইটি মেগা ফেয়ার শিরোনামের এই মেলায় নির্দিষ্ট পণ্যের উপরে বিশাল ছাড়সহ থাকছে গেমিং, আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতাও। মেলা চলবে 16ই নভেম্বর পর্যন্ত। যারা কেনাকাটা করতে যাবেন তাদের জন্য বলে রাখছি, আজকে যমুনা ফিউচার পার্ক, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপারমার্কেট, আমির কমপ্লেক্স ও উত্তরের মাস্কট প্লাজা বন্ধ থাকবে। আর বন্ধ থাকবে বাড়িধারা, শাহজাদপুর, নিকুঞ্জ 1 ও 2, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, উত্তর খান, দক্ষিণ খান, জোয়ার সাহারা,
আশকোনা বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এসব এলাকার দোকানপাট। পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন রাজধানীর বোটানিক্যাল গার্ডেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বলদা গার্ডেন, জাতীয় জাদুঘর এই দর্শনীর স্থানগুলো থেকে। প্রিয় বন্ধুরা, আজকের ঢাকা এই পর্যন্তই। শুনলাম আজকের ঢাকা। এই বছরের জুলাই আগস্ট মাসে এক যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে বাংলাদেশে। এই বছর শিক্ষার্থীরা আগস্ট মাসেও জুলাইকে টেনে হিসাব কষেছেন, পরিণত করেছেন শোককে শক্তিতে। কিন্তু কেন? হ্যাঁ বন্ধুরা, এই ছিল এক অভিনব প্রতিবাদ। সহস্র প্রাণীর বিনিময়ে এদেশের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে, এমনকি অকাতরে জীবন উৎসর্গ করেছে, যা দেখে বিশ্বের মানুষ অভিভূত। বন্ধুরা, এখনকার পর্ব জেগে ওঠা বাংলাদেশ। 2024 বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন। পর্বটি গ্রন্থনা উপস্থাপনায় মামুনুর রশিদ। চলুন শোনা যাক পর্বটি। শ্রোতা বন্ধুরা, আমরা জাতীয় অর্থনৈতিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারাত্মকভাবে আহত হয়েছে সেই সমস্ত ছাত্র ভাইদের এখানে চিকিৎসা হচ্ছে এবং তারা মোটামুটি এখন একটু হাঁটা চলা, কথা বলা তারা পারছেন। যে ট্রমাটা ছিল সেটা তারা মোটামুটি কাটিয়ে তারা উঠতে পেরেছেন, সক্ষম হয়েছেন উঠতে। তো আমরা যার সাথে কথা বলবো তার পরিচয়টা তার কাছ থেকেই নিব। ভাইয়া, আপনার নামটা, পরিচয়টা বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবউদ্দিন, আর আমি এখন বর্তমানে উত্তরাতে বাসা ভাড়া থাকি। তো আপনি আসলে কিভাবে করে এই ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হলেন? 16 তারিখে আমরা উত্তরাতে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করি। বাসায় যাওয়ার পর যখন দেখতে পাইছি আবু সাইদ মারা গেছে, এবং বিশেষ করে আবু সাইদের বোনের কথাটা শুনে এবং ওর যে ভাইয়ের প্রতি যে একটা মর্মান্তিক ঘটনা, ওইটা দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি যে রক্ত এইভাবে ঝরতে পারবো না, আমরা এটার প্রতিবাদ করব। তারপরে আমরা 18 তারিখে নামি, আর 18 তারিখে মোটামুটি পুরো দিনেই ওটা উত্তরাতে একটা রণক্ষেত্রের মতোই ছিল। আমার একজ্যাক্টলি গুলিটা লাগে বিকাল আনুমানিক 4:30 থেকে 5টা ওই টাইমে। তো লাগার পরে মানে আমরা ছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে পাল্টা দাওয়া দিচ্ছে আর কি পেছনের দিকে। তখন আমরা ভয়ে পেছনের দিকে চলে যাচ্ছিলাম, পেছন থেকে আমাদের শট করছে, আর তখন আমার লাগছে আর কি, আপনার কোমরে লাগছে। তো সাথে সাথে পড়ে যায়। এরপর ওখানের কিছু ছেলে পেলে বড় ভাইরা আমাকে একটা মেডিকেলে, উত্তরা খ্রিস্টান হসপিটালে নিয়ে গেল। ওখানে দেখতেছি কি আমার ব্লাড প্রেশার কমতেছে, 6 ঘন্টার মধ্যেই আপনার 45/55 এরকমই নেমে এসছে। ততক্ষণে আমার বড় ভাই আসছে, আসার পর বললো আর কি যে হয়তো বা ওর ইন্টারনাল কোনো লিক হয়েছে, যার কারণে ওখানে ব্লিডিং হচ্ছে, ব্লাড প্রেশার নেমে যাচ্ছে, আর ওর আগে জীবনটা হচ্ছে বাঁচার দরকার। তখন আমাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করে আর কি। সোহরাওয়ার্দী হসপিটালে যাই, ওখানে আপনার কিছুক্ষণ থাকার পর আপনার তাৎক্ষণিক আমাকে আবার হৃদরোগে পাঠাইছে। পরে ওখানে অনেক দেখলো, ডক্টর আসছে, দেখছে, দেখার পরে নার্ভ ঠিক ছিল। তখন ওরা ওই 2:30-3টার দিকে তখন এই নিটোরে ইয়ে করে আর কি, রেফার করে। পরে আমি 4:30টার দিকে এখানে আসি, তারপর ওটি হয় আর কি। এরপরে আমাকে এখানে ভর্তি করে। তো ভর্তি করার পর আমার আবার প্রায় 2 সপ্তাহ পর অ্যাক্টিভ ব্লিডিং শুরু হয়। তো পরে আবার ঢাকা মেডিকেল নিয়ে জেনারেল সার্জারি হয়। তখনও আন্দোলন চলতেছে 3 তারিখে। তখন এই যে নিজ খরচে ওখানে গেলাম, আবার আসলাম, রিস্কটা নিজেরই ছিল। তখনও রাস্তায় সেনাবাহিনী, পুলিশ হামলা চলতেছে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরেই চিকিৎসাধীন, ওখানে আমাকে ডাক্তার দেখতেছে, ওই অবস্থায় ছাত্রলীগ আবার ওখানে হামলা দেয়, গুলিগালা। তখন আবার 1.5 মাস পরে এখানে আসি, আসার পর আপনার সিটি স্ক্যান করাইলো। তখন দেখতেছে আর কি যে ভিতরে এখনও আমার ফ্র্যাকচারটা অনেক জটিল অবস্থা। তো ইমার্জেন্সি আবার তখন ভর্তি করাইলো ডক্টর। এখন থেরাপি দিতেছে। মোটামুটি আমার যে স্কিনের যে ব্লিডিংটা, ওই জিনিসটা হয়েছে, কিন্তু ভিতরে ইন্টারনাল প্রবলেম আর কি, জয়েন্টটা, ফিমার হেডটা কিছু অংশটা ফেটে গেছে গা। তো এই কারণে এখন করতেছে আর কি, থেরাপি চলবে। আর মাসাল প্রবলেম হয়েছে আমার, মানে অনেক দিন নাড়ার কারণে মাসালটা ভালোভাবে কাজ করতেছে না। তো এটার জন্য বলছে থেরাপি দিবে। আবার কিছুদিন আগে থাইল্যান্ড থেকে ডক্টর আসলো, উনিও বললো যে কি আপনার যেহেতু এখনও বয়স কম, এটা যখন সময় যাবে ধীরে ধীরে হয়তোবা মাসাল হেডটা রিকভার হবে, হাড়টা আরও পূরণ হবে,
আর তখন ঠিক হয়েও যেতে পারে, হয় ঠিক হবে, আর যদি ড্যামেজ যদি হয়ে যায় তখন পরবর্তীতে ফিমার জয়েন্টটা ওটা কেটে আর্টিফিশিয়াল একটা জয়েন্ট দিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। আর তো আমাদের রেজাল্ট হইলো, কিন্তু অনেকে চোখ হারাইছে, কারো পা গেছে, আমার কলেজেরই তো, কিন্তু আমি সুস্থ আছি, এটাই শুকরিয়া। কিন্তু অ্যাডমিশন বা বিশ্ববিদ্যালয়ের জন্য ওরকম প্রস্তুতি নিতে পারতেছি না দেখে ওটার জন্য খারাপ লাগতেছে আর কি। আমরা চাইবো এই সমস্ত স্বপ্ন যাতে পূরণ হয় এবং তিনি খুব শীঘ্রই উনি যাতে সুস্থ হয়ে ওঠে, ওনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ করছি আমাদের জেগে ওঠা বাংলাদেশ আজকের এই পর্ব। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এখন থাকছে প্রিয় মুখ পর্ব। আমাদের সঙ্গীত শিল্পী সালমা জাহান, তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন চমচমি দেওয়ান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের প্রিয় মুখ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ এই মুহূর্তে আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে এই পর্বে আজকের আমন্ত্রিত অতিথি কে আমাদের সাথে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ এই পর্বে যার সাথে আমরা আড্ডায় মাইক্রোফোনের মুখোমুখি হয়েছি, তিনি আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত উজ্জ্বল একটি নাম, যার প্রতিভার আলো ছড়িয়েছেন সবখানে। মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে গেয়েছেন, আজ অবধি গেয়ে যাচ্ছেন। আমি নিশ্চিত তার মিষ্টি অনিন্দ্য সুন্দর কণ্ঠে বহুবার আপনারা গান শুনেছেন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম প্রখ্যাত সঙ্গীত শিল্পী সালমা জাহানের কথা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আর কথা নয়, চলুন তার সঙ্গীতের ক্যারিয়ার এবং সাংসারিক জীবনের গল্প শুনি তার কাছ থেকে। এবং শুরুতেই জানতে চাই যে সঙ্গীত সব কিছু নিয়ে কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছি। সঙ্গীত শেখাটা কখন থেকে শুরু হয়েছিল, কোন সময় থেকে? এটা একেবারেই ছোটবেলা, তখন 5 বছর হবে, তখন থেকে আর কি আমি একটু একটু গান রেডিওতে শুনতাম, শুনে শুনে সেটা মানে গাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা। তো আমার মা প্রথমে এটা লক্ষ্য করলেন জিনিসটা, তারপরে আমাকে একজন ওস্তাদের কাছে দিয়েছেন। আমার প্রথম হাতে খড়ি হচ্ছে মোহাম্মদ হানিফ, এরপর আমি শিখেছি আব্দুস সামাদের কাছে। তারপর আমি শিখেছি হিন্দু সঙ্গীত একাডেমিতে 5 বছরের কোর্স করেছি। ওখানে উচ্চাঙ্গ সঙ্গীতে ছিলেন ওস্তাদ আক্তা সাদমানি এবং আরেকজন ছিলেন ওস্তাদ জাকির হোসেন, ওনার কাছেও আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। উচ্চাঙ্গ সঙ্গীতের উপর কোর্সটি করলেন 5 বছর। এর পাশাপাশি আমি নজরুল সঙ্গীত শিখেছি খালিদ হোসেনের কাছে। এরপরে আর কি চলা শুরু। এই তো অনেক, আসলে সঙ্গীত শিখাটা বা শুরুটা যে বড় বড় ওস্তাদ তাদের সান্নিধ্য পেয়েছেন, অবশ্যই আমার অনেক সৌভাগ্য, আমি ওনাদেরকে কাছে পেয়েছি। আমি যেইটুকু নেবার চেষ্টা করেছি। সঙ্গীতটা এমন জিনিস যেটা আসলে শেখার কোনো শেষ নেই, কিন্তু মনে হয়েছে যে আরো কিছু যদি শিখতে পারতাম, এরকম সবসময় মনে হয় আর কি। হ্যাঁ সেটাই, একটি গুরুমুখী বিদ্যা, সেই শুরু থেকে শেষ অবধি একদম, তাই না? হ্যাঁ, তো যেটি বলছিলাম, তাহলে বেতার শুনে শুনে আপনি অনুপ্রাণিত হয়ে এবং আপনার মায়ের উৎসাহ অনুপ্রেরণায় আপনি গান শেখা শুরু করলেন। আচ্ছা, তো বেতারে এই যে আপনি শুরু হলো আপনার উচ্চাঙ্গ সঙ্গীতে কোর্স করলেন, তারপর নজরুল সঙ্গীতে, এই শুরুটা যখন চলছিল তখন স্কুল কলেজে পাশাপাশি কোনো প্রতিযোগিতায় গাওয়া হতো? হ্যাঁ, আমি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রথম তো একটু নার্ভাস ছিলামই, তারপরে জিনিসটা মানে খুব ভালো লাগতো। যেটা একটা মানে খুব একটা আনন্দের এবং পুরস্কৃত হওয়া, তারপরে এই যে অ্যাটেন্ড করা প্রতিযোগিতায়, তো অনেকজন অ্যাটেন্ড করে, তো সেটা একটা ভেতরে কাজ করতো যে না আমিও গাইবো, হ্যাঁ ভালো করব, সবার থেকে বেশি ভালো করব, এটা সবসময় কাজ করতো। যখন পুরস্কার হাতে যখন পেয়ে যান, সেটা উৎসাহ আরো কয়েকগুণ বেড়ে যায়। হ্যাঁ, অনেক। তো এই যে আমি তো এমন আছে, আমি কলেজে যখন উঠেছি তখন মানে এক নাগারে সব সময় আমি চ্যাম্পিয়ন হতাম।
তো জীবন সঙ্গী হিসেবে আপনার কর্তা আপনাকে পেয়েছেন, নিঃসন্দেহে একজন লাকি পার্সন বলতে হবে, ভাগ্যবান ব্যক্তি তিনি। আর সেই বিয়ের পর থেকে আপনাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। হয় কি আমাদের দেশের যে সামাজিক প্রেক্ষাপট তাতে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ শিল্পীর ক্ষেত্রে যেটা হয় আর কি, বিয়ের পর কিন্তু বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, একটা সময়ে হয়তো তারা আর পারছে না, তখন গান থেকে দূরে সরে চলে যায়। হ্যাঁ, এটা একজন শিল্পীর জন্য অনেক বড় কষ্ট। আমাদের দেশে বিশেষ করে বেশিরভাগ এটাই হয়ে থাকে। কিন্তু আসলে গানটা এমন একটা জিনিস যার ভিতরে রক্তের মাঝে মিশে গেছে, সে কোনোদিন ছাড়তে পারবে না। তো এই যে সঙ্গীত জীবনের পথ চলা শুরু হলো, তারপর মিডিয়ায় কখন আমি এরপরে সালমা জাহান হিসেবে আত্মপ্রকাশ ঘটে আপনার? আমি এরপরে বাংলাদেশ বেতারে আমি এনলিস্টেড হয়েছি 1986 সনে। আচ্ছা, হ্যাঁ, তখন প্রথমে নজরুল সঙ্গীতে আমি এনলিস্টেড হয়েছি, এরপরে আধুনিকে এসেছি। তারপরে আমি বাংলাদেশ টেলিভিশনে 1991 সনে তালিকাভুক্ত হই। আচ্ছা, প্রথমে বেতার। হ্যাঁ। সেই যার বেতার থেকে প্রচারিত গান শুনে শুনে অনুপ্রাণিত হয়ে সঙ্গীতে আসা। আসলে বেতার আমার একদমই ঘরের মতো মনে হয়, যখনই ডাকে মনে হয় যে আমি ছুটে যাই। সত্যি তাই। আর বাংলাদেশ বেতার এমনই একটা জায়গা, এখানে একটা সংস্কৃতির ক্ষেত্র এখানে রয়েছে, কিন্তু অবশ্যই হ্যাঁ, এখানে প্রতিনিয়ত শিল্পী তৈরি হচ্ছে, শুধু সঙ্গীত শিল্পী নয়, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্যশিল্পী, সব মাধ্যমে, হ্যাঁ সব মাধ্যমে। এবং আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই যে শিল্পী তৈরির ক্ষেত্রে বাংলাদেশ বেতারের একটা বিরাট ভূমিকা অবশ্যই রয়েছে। অবশ্যই। আপনি তো চলচ্চিত্রে বেশ কিছু গান করেছেন। হ্যাঁ, চলচ্চিত্রের আমার যাত্রাটা শুরু হয়েছে 1993 থেকে। কোন ছবি দিয়ে? সেটা প্রথম ছবি হচ্ছে দোলা। পরিচালক ছিলেন প্রয়াত দিলীপ সোম, আর গীতিকার ছিলেন আব্দুল হাই আল হাদি, আর সুরকার ছিলেন AK আজাদ মিন্টু। এত বেশি আরেকটি সুন্দর গান আছে, তুমি একবার এসে দেখে যাও। হ্যাঁ, এই গানটিও অনেক জনপ্রিয় হয়েছিল, জনপ্রিয় একটি গান। হ্যাঁ, তারপর আনন্দশ্রু ছবিতে বেশ সুন্দর সুন্দর গান আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যায় মঙ্গল। এই যে শাবনূরের কণ্ঠে যে লিপসিং করা হয়েছিল সে সময়, একেবারে আপনার সেই গায়কীর সাথে পুরোপুরি একেবারে মিশে গিয়েছিল। এই গানটিও কিন্তু ছিল আমার একদম টোটালি একটু ডিফারেন্ট গান। এন্ড্রু কিশোরের সাথে একটা ভালো বেশ ডুয়েট গান আছে আপনার। হ্যাঁ, ডুয়েট গান আছে, জীবনের ভাবনা। এটাও আনন্দ অশ্রু ছবির গান। এই গানটি বেশ জনপ্রিয় হয়েছে। জি জি, সেই সুন্দর মিষ্টি গানটি আমরা না হয় একটু শুনি এবং শ্রোতাদেরকে শুনিয়ে দিই। আপনার মুখেই শুরু হোক না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আজকের আমন্ত্রিত অতিথির সাথে আড্ডায় কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে, তাই তো এখন বিদায় নিতে চাই। তবে বিদায়ের আগে আমাদের সামনের পর্ব শোনার আমন্ত্রণ রইল। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো, সাক্ষাৎকারটি পুনঃপ্রচারিত হলো। বন্ধুরা, আমাদের এবারের পর্ব এই ঢাকা। আজকের পর্বে ঢাকার তারা মসজিদ নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। তারা মসজিদ নামটাই ভীষণ সুন্দর, যেন আলো ঝলমলে তারায় খচিত এক পবিত্র প্রার্থনার জায়গা। নামের সাথে এর গঠনশৈলীতেও রয়েছে দারুণ মিল। আমরা সবাই জানি আমাদের এই ঢাকাকে মসজিদের শহর বলা হয়। বাংলাদেশের পুরনো ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত সড়কে এই তারা মসজিদ অবস্থিত। মসজিদের গায়ে কোনো শিলালিপিতে উল্লেখ করা না থাকায় এর সঠিক নির্মাণকাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় 18 শতকের শুরুর দিকে তৎকালীন ঢাকার জমিদার মির্জা গোলাম পীর তারা মসজিদ নির্মাণ করেন।
মোগল স্থাপত্য কৌশলে নির্মিত মসজিদটি অনেকের কাছে সিতারা মসজিদ বা মির্জা গোলাম পীরের মসজিদ নামেও পরিচিত। 17 শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোগল স্থাপত্য শৈলীর অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের কোথাও এর তৈরির সময় উল্লেখ নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয় তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে মসজিদটি তৈরির পর 1860 খ্রিস্টাব্দে মির্জা গোলাম পীর মৃত্যুবরণ করেন। নির্মাণকালে মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে 36 ও 12 ফুট। আয়তাকার মসজিদের ছাদে স্থাপন করা হয় নীল রঙের তারাখচিত সাদা বৃত্তাকার 3টি গম্বুজ। তবে এর ভেতরের দিকে মাঝের গম্বুজটি আকারে অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের উপর নীলরঙা তারার নকশাযুক্ত আছে। সেই থেকে এই বিশেষ নকশার জন্যই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। মসজিদের ভেতরের দিকে এবং বাইরে সম্পূর্ণরূপে মোজাইক দিয়ে নকশা করা। এর দেয়ালগুলোতে চীনামাটির প্লেট, পেয়ালা ইত্যাদির ছোট ভগ্নাংশ, কাচের টুকরো সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিকে চিনি টিকরি বা চিনিদানার কাজ বলা হয়। এছাড়াও ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, এক বৃন্তে একটি ফুল, চাঁদ, তারা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফিক লিপি মসজিদের দেয়ালের গায়ে আঁকা হয়েছে। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি। শুনব সঙ্গীত নিয়ে নিবন্ধ পাঠ। নিবন্ধটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন অলোক বসু। 1960 থেকে 1969 সাল পর্যন্ত সময়ানুক্রমে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মাঝে উল্লেখযোগ্য সিনেমাগুলো হল এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে, জহির রায়হানের কখনো আসেনি, কলিম শরাফি ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল, জহির রায়হানের কাঁচের দেয়াল, আব্দুল জব্বার খানের নাচঘর, সালাউদ্দিনের ধারাপাত, জহির রায়হানের আসিয়া, সুভাষ দত্তের সুতরাং, খান আতাউর রহমানের অনেক দিনের চেনা, কাজী জহিরের বন্ধন, মহিউদ্দিনের শীত বিকেলে, ফতে লোহানির 7 রং, সাদেক খানের নদী ও নারী, মহিউদ্দিনের রূপবান। এরকম অসংখ্য ভালো চলচ্চিত্র আমরা দেখতে পাই 60-এর দশকে মুক্তি পেতে। এই 10 বছরে আমরা দেখতে পাই জহির রায়হান, খান আতাউর রহমান, সুভাষ দত্তের মতো আরও অনেক প্রতিভাবান ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতাগণ একের পর এক রোমান্টিক, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণ করে চলেছেন। এ সময়ে আমাদের লোকজ কাহিনীর চলচ্চিত্রও বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল। 60-এর দশকে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে যারা কাজ করেছেন তারাও ছিলেন অত্যন্ত গুণী ও প্রতিভাবান। চলচ্চিত্রের গানে সে সময় যারা নিজেদের স্বতন্ত্র স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন তারা হলেন সমর দাস, সুবল দাস, খান আতাউর রহমান, কলিম শরাফি, আলতাফ মাহমুদ, রবীন ঘোষ, সত্য সাহা। অসংখ্য ভালো বাংলা গান আমরা পেয়েছি চলচ্চিত্রের বদৌলতে। এ সময়ের 2-4টি অবিস্মরণীয় গানের উল্লেখ করলেই ব্যাপারটা সবার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে 60-এর দশকের গানগুলো সত্যিই কি অসাধারণ ছিল। বন্ধুরা, এবারে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা। আপনারা যারা চট্টগ্রামে যেতে চান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 4:30। সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেন ছেড়ে যাবে সকাল 6:30 এবং আন্তনগর উপবন ছেড়ে যাবে বেলা 11টায়। বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে যাবার আগে সকলের মঙ্গল কামনা করে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তায় মোসাম্মদ নূরজাহান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।